এবছর ফুলতলি গ্রামে প্রচণ্ড বন্যা হয়। বন্যায় গ্রামের সব মাঠের ফসল নষ্ট হয়ে যায়। দরিদ্র কৃষক রাহুল তার জমির পাশে মাথায় হাত দিয়ে বসে আছে। গেল গেল, আমার সব শেষ হয়ে গেল। এত কষ্ট করে জমিতে ফসল ফলালাম, অথচ একটা বন্যা এসে সব নষ্ট করে দিল। এখন আমি কি করব? কোথায় যাব আমি? কি গো রাহুল দাদা, জমিতে বসে একা একা কি বিড়বিড় করছো? আমার যে সব শেষ হয়ে গেছে ভাই রতন, আমি পুরো পথে বসে গেছি। কেন গো দাদা, কি হয়েছে তোমার? তাকিয়ে দেখো, আমার জমির সব ফসল বন্যায় নষ্ট হয়ে গেছে। ও মা, তাই তো, আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি। তোমার সব ফসল তো একেবারে মাটির সাথে মিশে গেছে। তা না হলে আর বলছি কেন ভাই রতন, সারা বছর যে এখন কিভাবে চলবে সেটা ভগবানই জানে। দুঃখ করো না দাদা, গ্রামের সবার একই অবস্থা। মনে হচ্ছে এবছর সারা গ্রামে দুর্ভিক্ষ শুরু হবে। তা না হয়ে আর যাই কই, তার উপর জমিদার বাবুর কাছ থেকে এতগুলো টাকা ধার করলাম। ভেবেছিলাম ফসল বিক্রি করে সব টাকা সুদসহ শোধ করব, কিন্তু এখন তো সব শেষ হয়ে গেল। এ তো মরার ওপর খাড়ার খাগো দাদা। জমিদার বাবু যে মানুষ, উনি তো তোমার কাছে সুদসহ টাকা চাইতে আসলো বলে। এই সময়ে আমি তো কোনো মতেই এতগুলো টাকা শোধ করতে পারবো না। তাহলে তো আমাকে বাড়ি ঘর জমি জমা ছেড়ে পথে বসতে হবে। আমি আর কি করব গো দাদা, এমন একটা বিপদ এসে যাবে এ আমি ঘুণক্ষরেও টের পাইনি। এখন আর কি করব, কপালে যা আছে তাই হবে। যাও গো রতন, বাড়িতে যাও, আমিও বাড়ির দিকে চললাম। এই গ্রামের জমিদার ছিল খুবই লোভী ও স্বার্থপর স্বভাবের মানুষ। কখনোই সে গ্রামের গরিব দুঃখীদের কষ্ট বুঝতো না। কই রে ভুবন, কাগজপত্রগুলো নিয়ে আয়, আমি হিসাবটা এখনই সেরে ফেলি। হিসেব নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না বাবু, আমি আপনার আগেই সব হিসাব করে রেখেছি। আপনি শুধু একবার চোখ বুলিয়ে নিলেই হবে। বাহ ভুবন, তুই এত কাজের ছেলে হলি কবে থেকে? সব সময় তো শুধু ফাঁকিবাজি করে বেড়াচ্ছিলি। আপনি সব সময় আমাকে ভুল বোঝেন জমিদার বাবু, আমি কখনোই ফাঁকিবাজি করি না, আমি যথেষ্ট কাজ করি। তা বেশ, এমন টুকটাক কাজ করলে আমারও বেশ ভালো লাগে। আচ্ছা, হিসেব দেখে কি বুঝলি? সবাই কি সুদের টাকা পরিশোধ করেছে? না জমিদার বাবু, গ্রামের অনেক লোকই এখনো পরিশোধ করতে পারেনি। তাহলে আর দেরি কেন? চল, আজকে বিকেলে গিয়ে সবার কাছ থেকে টাকাটা তুলে নিয়ে আসি। কিন্তু জমিদার বাবু, গ্রামে যে প্রবল বন্যা হয়েছে, আর সেই বন্যায় সবার ফসল নষ্ট হয়ে গেছে। এই সময়ে লোকেরা এতগুলো টাকা কিভাবে দেবে? শোন ভুবন, এসব ভালো মানুষই দেখানোর সময় আমার হাতে নেই। আমার টাকা আমি আদায় করতে যাব, তা তারা কিভাবে দেয় সেটা তাদের বিষয়। আর যদি দিতে না পারে তখন কি হবে? না মানে, ওই যে দুর্যোগ গেল, তাতে কেউ টাকা দিতে পারবে বলে তো মনে হয় না। দিতে না পারলে শর্ত অনুযায়ী বাড়ি ঘর আর জমি আমি কেড়ে নিয়ে যাব। জমিদার বাবু, ছোট মুখে একটা বড় কথা বলি, আমার মনে হচ্ছে কাজটা একদমই ঠিক হচ্ছে না। গ্রামের মানুষদের আজ একটু সময় দেওয়া উচিত। তোর এত কিছু না বুঝলেও চলবে, আমি যেমনটা বলছি তেমনটা কর। বিকেলে আমরা গ্রামের ভেতরে টাকা আদায় করতে যাচ্ছি। এদিকে রাহুল জমি থেকে বাড়িতে চলে আসে। রাহুলের ছোট মেয়ে মুন্নি সকাল থেকে না খেয়ে আছে। বাবাকে আসতে দেখেই সে ছুটে গিয়ে তার সামনে দাঁড়ায়। বাবা, মাকে বলো না কিছু খাবার রান্না করতে, ক্ষুধায় আমার খুব কষ্ট হচ্ছে। কি গো লিপিকা, মেয়েটা এমন ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আর তুমি ওর জন্য কোনো খাবার রান্না করে দিচ্ছ না কেন? খাবার যে তৈরি করব তার জন্য তো ঘরে চাল ডাল থাকতে হবে, কিন্তু ঘরে এক দানা চালও নেই। কি রান্না করব আমাকে বলো তো। হায় রে আমার পোড়া কপাল, এমন দিনও দেখতে হচ্ছে আজ। মেয়েটা চোখের সামনে বসে ক্ষুধায় ছটফট করছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। বাবা,
আমাদের এমন করে না খেয়ে কতদিন থাকতে হবে? জানি না রে মা, আমাদের সব ফসল বন্যায় নষ্ট হয়ে গেছে। সারাটা বছর মনে হচ্ছে এবার অভাবের সাথে লড়াই করে কাটাতে হবে। তার আগে আমাদের তো কিছু খেয়ে বাঁচতে হবে। মেয়েটার কষ্ট আমি আর দেখতে পারছি না। তুমি কিছু একটা করো গো। হাতে একটা টাকা নেই যে বাজার থেকে কিছু কিনে আনবো। মিনু মা, তুই পুকুর পাড়ে গিয়ে দেখ কোনো শাক লতা পাতা পাওয়া যায় কিনা। আজকের দিনটা এগুলো খেয়ে কাটিয়ে দিতে হবে। ঠিক আছে বাবা, আমি পুকুর পাড়ে গিয়ে দেখছি কিছু পাওয়া যায় কিনা। মুন্নি শাক পাতা খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গিয়ে পৌঁছায়, কিন্তু কোথাও কিচ্ছু পায় না। এত খোঁজাখুঁজি করেও তো নেওয়ার মতো কোনো শাক পাতা পেলাম না। বন্যার জলে সব নষ্ট হয়ে গেছে। ঠিক এই সময় মুন্নি দেখতে পায় পুকুর পাড়ে একটা খাসি মরে পড়ে আছে। আরে, এটাকে দেখে তো রমেশ কাকাদের খাসি বলে মনে হচ্ছে, কিন্তু হঠাৎ এটার কি হয়ে গেল? খাসিটা তো দেখছি মরে পড়ে আছে। যাই, তাড়াতাড়ি গিয়ে রমেশ কাকাকে খবরটা দিয়ে আসি। মুন্নি শাক পাতা খোঁজা বন্ধ করে তাড়াতাড়ি রমেশের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জমিদার ভুবনকে নিয়ে এসে হাজির হয়েছে রাহুলের বাড়ি। কই রে রাহুল, কোথায় গেলি রে? একবার বাইরে আয়। জমিদার বাবু, হঠাৎ আপনি আমাদের বাড়িতে? কেন রে রাহুল, তুই কি ভুলে গেলি তোর কাছে এতগুলো টাকা পাই? না না জমিদার বাবু, আপনার থেকে তো এতগুলো টাকা ধার করলাম, এ আমি কি করে ভুলে যাই? তাহলে এখন সুদ সহ টাকাগুলো দিয়ে দে, অনেক দিন তো হয়ে গেল। জমিদার বাবু, আপনি তো সবই জানেন, বন্যায় আমাদের জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। এই সময় এতগুলো টাকা কোথায় পাবো? এসব কথা তো এখন আমি শুনবো না। হয় টাকা দিবি, তা না হলে শর্ত অনুযায়ী তোর বাড়ি ঘর আর জমি আমি কেড়ে নেব। জমিদার বাবু, আমাকে আর কয়টা দিন সময় দিন, আমি আপনার টাকা ঠিক পরিশোধ করে দেব। ঠিক আছে, আমি তোকে আর একটা দিন সময় দিলাম। কাল বিকেলে আমার সব টাকা সুদসহ পরিশোধ করে দিতে হবে। তা না হলে কি হবে তা তো বেশ ভালো করেই বুঝতে পারছিস। এই বলে ভুবন আর জমিদার রাহুলের বাড়ি থেকে চলে যায়। এদিকে মুন্নি এসে হাজির হয়েছে রমেশের বাড়িতে। আরে মুন্নি, হঠাৎ তুই আমাদের বাড়িতে? কি দরকার? কাকা, তোমাদের তো মহা সর্বনাশ হয়ে গেছে। কেন রে মুন্নি, কি হয়েছে আবার? আমি পুকুর ঘাটে শাক পাতা তুলতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি তোমাদের খাসিটা সেখানে মরে পড়ে আছে। কি বলছিস এসব? আমার এত স্বাদের খাসিটা মারা পড়লো? তাই তো তোমাকে বলতে এলাম, তাড়াতাড়ি গিয়ে দেখো পুকুর পাড়ে খাসিটা পড়ে আছে। ঠিক আছে, তুই তাহলে বাড়ির দিকে যা, আমি গিয়ে দেখছি কি করা যায়। এদিকে জমিদারের কথা শুনে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় রাহুল। রাহুল আর লিপিকা কিছুতেই বুঝতে পারে না কি থেকে কি করবে। এবারে মনে হয় আমাদের বাড়ি আর জমি আর রক্ষা করতে পারলাম না। এতটা ভেঙে পড়ো না, সৃষ্টিকর্তা চাইলে সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। জমিদার বাবু মাত্র একটা দিন সময় দিয়েছেন, কাল বিকেলে উনি আবার টাকা নিতে আসবেন। জানি না এইটুকু সময়ের ভেতর কি থেকে কি করব। দাদা, আমার যে সব শেষ হয়ে গেল। জমিদার বাবু কাল সকালে আমার কাছ থেকে টাকা নিতে আসবে। তোমার মতো আমারও একই অবস্থা। কিভাবে যে এই বিপদ থেকে বাঁচবো কিছুই বুঝতে পারছি না। আমাদের দুঃসময়ে এমন একটা কাজ কিভাবে করতে পারলেন জমিদার বাবু? উনি সব সময় নিজের কথা চিন্তা করেন, আমাদের নিয়ে একটুও ভাবেন না। এখন কিভাবে এই বিপদ কাটিয়ে ওঠা যায় সেটাই ভাবতে হবে। এদিকে রমেশ পুকুর পাড় থেকে সেই মরা খাসিটাকে বাড়িতে নিয়ে যায়। তাকে দেখে ঘর থেকে বের হয়ে আসে রত্না। ওগো, এ তো দেখছি মহা সর্বনাশ উপস্থিত। এক বিপদ কাটতে না কাটতেই আরেক বিপদ ঘটে গেল। খাসিটা মরে গেছে, এটা একটা বিপদ, কিন্তু এছাড়া আর কোন বিপদ ঘটেছে খুলে বলতো।
একটু আগে জমিদার বাবু এসে বলে গেছেন যেন কালকেই ওনার সব দাঁড়ের টাকা পরিশোধ করে দেই। হ্যাঁ, এই আমি অনেক আগেই ধারণা করেছিলাম। জমিতে তো একটা ফসলও নেই, কিভাবে কি করবে কিছু চিন্তা করেছো? ওই মরা খাসিটাকে নিয়ে আসতে আসতে একটা বুদ্ধি এসেছে আমার মাথায়। এটা সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। কি বুদ্ধি বের করেছো, একটু খুলে বলো তো দেখি। আমরা এই খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে তা বিক্রি করব। এমনিতেই সবার ঘরে ঘরে অভাব, এই সময় খাসির বিরিয়ানি সবাই খুব পছন্দ করবে, আর আমরা তখন চড়া দামে সবার কাছে বিক্রি করতে পারবো। দারুণ একটা বুদ্ধি বের করেছো তো। এই বিরিয়ানি বিক্রি করার টাকা দিয়ে আমরা খুব সহজে জমিদার বাবুর সব টাকা পরিশোধ করতে পারবো। একদম ঠিক ধরেছ তুমি। কিন্তু এটা যে একটা মরা খাসি, গ্রামের লোকজন এটা জানতে পারলে আমাদের বড় বিপদ হয়ে যাবে। এটা যে মরা খাসি এটা তো আর কেউ জানে না, জানে শুধুমাত্র ও বাড়ির ছোট মেয়ে মুন্নি। ও ছোট মানুষ, এত কথা কাউকে বলতে পারবে না, আর বললেও কেউ বিশ্বাস করবে না। তাহলে আর দেরি কেন গো, কালকে থেকেই কাজে লেগে পড়ি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। রাহুল আর রতন মিলে জমিদার বাবুর বাড়িতে যায়। জমিদারের চাকর ভুবন বাড়ি থেকে বের হয়ে এসেছে। সবই তো শুনলে ভুবন, এখন এই সময় আমরা এতগুলো টাকা কিভাবে দেব বলো? আমিও বুঝতে পারছি জমিদার বাবু যা করছেন এটা খুবই অন্যায়, কিন্তু আমি বা কি করতে পারি বলো? এই সময় বাড়িঘর জমি জমা হারিয়ে ফেললে যে পথে দাঁড়াতে হবে, যে করেই হোক তুমি জমিদার বাবুকে একটু বোঝাও। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি জমিদার বাবুকে বলবো, কিন্তু তাতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। তুমি একবার বলে দেখো, যদি কোনো কাজ না হয় তখন তো আর কিছু করার নেই, তারপর যা হবে তা আমরা মেনে নেব। ঠিক আছে, কাল সকালে আমি তাহলে জমিদার বাবুকে সবটা বুঝিয়ে বলবো। আমরা তাহলে এখন আসি। রতন আর রাহুল জমিদারের বাড়ি থেকে চলে যায়। পথে যেতে যেতে একে অপরের কাছে দুঃখের কথা বলে। জমিদার বাবু যে মানুষ, তাতে কোনো কাজ হবে বলে মনে হয় না। আমারও সেই কথাই মনে হচ্ছে, সবই আমাদের ভাগ্য। এমন একটা মানুষ আমাদের গ্রামের জমিদার, যে কিনা গরিব দুঃখীদের কষ্টের কথা ভাবেই না। কি আর করবে বলো, এবারে যে বিপদ এসে উপস্থিত হয়েছে তাতে আমাদের গাছতলায় দাঁড়ানো ছাড়ার কোনো উপায় নেই। ঠিক এই সময় ওরা দেখতে পায় সামনে থেকে বড় দুইটা বাজারের ব্যাগ ভর্তি করে আসছে রমেশ। কি গো রমেশ, এই রাতের বেলা কোত্থেকে ফিরলে? সাথে দেখছি আবার বড় বড় দুটো বাজার ভর্তি ব্যাগ। কালকের জন্য একটু বাজার করলাম। কালকে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? কই, আমাদেরকে তো কিছুই বললে না। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, কালকে থেকে আমাদের বাড়িতে খাসির মাংসের বিরিয়ানি বিক্রি করা হবে। খেতে চাইলে সময় মতো টাকা নিয়ে চলে এসে কিন্তু। সবই তো বুঝলাম, কিন্তু জমিদার বাবু কি তোমাকে কোনো কথা বলেনি? হ্যাঁ বলেছ তো, ওনাকে কালকের ভেতর সব টাকা সুদ সহ পরিশোধ করতে হবে। যতদূর জানি তোমার জমিরও তো সব ফসল নষ্ট হয়ে গেছে, তাহলে এতগুলো টাকা তুমি কিভাবে পরিশোধ করবে? আমার টাকা আমি কিভাবে পরিশোধ করব সে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না। যদি খাসির মাংসের বিরিয়ানি খেতে চাও তাহলে টাকা নিয়ে সময় মতো চলে এসো। একটা বাড়ি থেকে কিছু আটা ধার করে 3টা রুটি করেছে লিপিকা, তাই 3 জনে বসে খাচ্ছে। অনেক কষ্টে এইটুকু আটা ধার করে এনেছি, এটা দিয়ে ছোট ছোট 3টা রুটি হয়েছে। আজকে রাতটা এই রুটি খেয়েই কাটাতে হবে। কি আর করা, অভাবের সংসারে যা পাওয়া গেছে এটাই অনেক। আচ্ছা, আমাদের মতো গ্রামের সবারই কি একই অবস্থা? হ্যাঁ বলতে পারো তেমনি, কিন্তু রমেশকে দেখে আমার একটু অবাক লাগলো। কেন বলো তো? জমিদার বাবু ওর কাছে টাকা চাইলো, কিন্তু ও তা নিয়ে ওর কোনো চিন্তাই নেই। আমাদেরকে বলল কালকে নাকি ও খাসির মাংসের বিরিয়ানি করবে। কিন্তু বাবা, রমেশ কাকাল তো একটা মাত্র খাসি, আর সেটাও আজকে মারা গেছে। কি বলছিস রে মামন্নি? তার মানে কি রমেশ ওই মরা খাসিটার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার কথা চিন্তা করছে? এছাড়া আর খাসির মাংস কোথায় পাবে? কিন্তু বাবা, এই কাজটা তো অন্যায়। হ্যাঁ রে মা,
মরা খাসির মাংস বিক্রি করে গ্রামের লোকদের ঠকানোটা একদমই ঠিক না। তুমি কিছু করো, এই অন্যায় তো চোখের সামনে বসে দেখা যায় না। ঠিক আছে, কাল সকাল হোক, দেখি কি করা যায়। পরদিন খুব সকাল সকাল জমিদার ঘুম থেকে উঠে পড়ে। ভুবন তার পাশে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলতে শুরু করে, জমিদার বাবু, আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বল, কি বলতে চাস? আসলে এই সময়ে সুদ সহ টাকা ধার নেওয়ার কথা শুনে গ্রামের মানুষ খুবই বিপদে পড়ে গেছে। এমনিতেও তো বন্যায় তাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। তার মানে তুই এখন আমাকে কি করতে বলছিস? আমি বলছিলাম যে যদি ওদেরকে কয়েকটা মাস সময় দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। এখন ওদেরকে টাকার জন্য চাপ দিলে সবাই ঘর ছাড়া হবে। শোন ভুবন, আমি কি করব বা করব না তা নিয়ে তোকে এত মাথা ঘামাতে হবে না। আর গ্রামের গরিব দুঃখীদের কথা তোর এত না ভাবলেও চলবে। ঠিক আছে জমিদার বাবু, আমার বলা উচিত ছিল, তাই আমি বললাম। এখন কি করবেন সেটা আপনার বিষয়। তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা এখন গ্রামের উদ্দেশ্যে বের হব। এদিকে সকাল থেকেই রমেশের বাড়ির সামনে গ্রামের লোকেরা ভিড় করে আছে। খাসির মাংসের বিরিয়ানির কথা শুনে সবাই ছুটে এসেছে। সবাই আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণের ভেতর রান্না শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এক এক করে সবাইকে মাংসের বিরিয়ানি দেওয়া হবে। সবাই টাকা নিয়ে এসেছো তো? রমেশ দাদা, আমরা সবাই টাকা নিয়ে এসেছি। আজ মজা করে খাসির মাংসের বিরিয়ানি খাবো। আর যে ধৈর্য ধরতে পারছি না দাদা, আর কতক্ষণ সময় লাগবে? আর খুব বেশি সময় লাগবে না, রান্না প্রায় হয়ে এসেছে। এদিকে বাড়িতে বসে রতন আর রাহুল ফন্দি বের করছে কিভাবে ওই রমেশের খারাপ কাজ ভেস্তে দেওয়া যায়। সকাল থেকেই দেখলাম রমেশের বাড়িতে বেশ লোকজনের ভিড় জমে আছে। তা তো হবেই, গ্রামের সব লোকজন না খেয়ে আছে। এমন সুস্বাদু খাবারের কথা শুনে বেশি টাকা দাম হলেও সবাই ছুটে যাবে। কিন্তু গ্রামের লোকজন তো আর জানে না যে এটা মরা খাসির মাংস। আর এজন্যই আমরা বুদ্ধি করে গ্রামের মানুষদের এটা বোঝাবো, সেই সাথে রমেশকে একটা উচিত শিক্ষা দেব। কিন্তু কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, শোনো ভালো করে। এরপর রাহুল রতনের কানে কানে একটা বুদ্ধি দেয়। ঠিক এই সময়ে জমিদার এসে উপস্থিত হয়। কই রে রাহুল, তাড়াতাড়ি টাকাগুলো বের করে দে, আমার আবার তাড়া আছে। কিন্তু জমিদার বাবু, আমি যে টাকা জোগাড় করতে পারিনি। এসব কথা তো এখন শোনার সময় নেই। আমি রমেশের বাড়ির সামনে আছি, টাকাগুলো বের করে ওখানে নিয়ে আয়। এই বলে জমিদার বাবু রমেশের বাড়িতে চলে যায়। সেখানে যেতেই বিরিয়ানির সুন্দর ঘ্রাণ জমিদারের নাকে এসে লাগে। ভুবন, মনে হচ্ছে রমেশের বাড়িতে বিরিয়ানি হচ্ছে। কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে বলতো। হ্যাঁ জমিদার বাবু, আমারও তো তাই মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি বিষয়টা কি। দাদা, আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, আমাকে তাড়াতাড়ি বিরিয়ানি দাও। এই নাও, দামটা রত্নার কাছে দিয়ে যাও। এ কি রে রমেশ, তুই তো দেখছি একেবারে বিরিয়ানির ব্যবসা খুলে বসেছিস। হ্যাঁ জমিদার বাবু, আমার নিজের খাসিটা কেটে তার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। বুঝতেই তো পারছেন গ্রামে যা খাবারের অভাব। তা তোমার বিরিয়ানির তো অনেক দাম, গ্রামের গরিব মানুষ এত টাকা দিয়ে কিনতে পারে? আমার খাসির মাংসও তো অনেক ভালো, তার উপর বিরিয়ানি রান্নাটাও অনেক সুন্দর হয়েছে। ভালো জিনিস খেতে হলে তো একটু দাম বেশি দিতেই হবে। তাড়াতাড়ি আমাকে এক প্লেট বিরিয়ানি দে তো, খেয়ে দেখি কেমন হয়েছে। জমিদার বাবু তার কথা শেষ করা মাত্রই ভিড় ঠেলে ওখানে হাজির হলো রাহুলের মেয়ে মুন্নি। না জমিদার বাবু, আপনি এই বিরিয়ানি খাবেন না, এটাতে তো মরা খাসির মাংস ব্যবহার করা হয়েছে। রমেশ, এই মেয়ে কি বলছে এসব? ওর কথা কি সত্যি? ডাহা মিথ্যে কথা জমিদার বাবু, আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। জমিদার বাবু, আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি যে এটা রমেশ কাকার খাসি না। আচ্ছা,
তাহলে প্রমাণ কর দেখি। ঠিক তখনই রতন আর রাহুল মিলে একটা খাসি ধরে নিয়ে আসে, ঠিক রমেশের মারা যাওয়া খাসিটার মতোই দেখতে। এই যে দেখুন জমিদার বাবু, এটাই রমেশের আসল খাসি। তাহলে রমেশ যে বলল ও নিজের খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে? মিথ্যে কথা বলছে, আর শুধু আপনার সাথে না, গোটা গ্রামবাসীর সাথেই মিথ্যে কথা বলছে ও। এবার কি বলবি রমেশ? ওরা কি ভুল বলছে? মানে জমিদার বাবু, এটা তো একদম আমার খাসির মতোই দেখাচ্ছে, মনে হচ্ছে সত্যি এটা আমার। তাহলে যে খাসি দিয়ে বিরিয়ানি রান্না হলো সেটা কোথায় পেলি? আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, আমি এই মরা খাসিটাকে পুকুর পাড়ে পেয়েছিলাম। ভাবলাম খাসিটা মারা গিয়ে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, তাই কিছু টাকা লাভের জন্য আমি এটার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। এতে করে আপনার ধারের টাকাটাও আমি পরিশোধ করে দিতে পারবো। ছি ছি রমেশ, তাই বলে তুই মরা খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবি, আবার সেই বিরিয়ানি গ্রামের মানুষের কাছে বিক্রি করবি? ঠিক এই সময় দেখা গেল সামনে কয়েকজন লোক পেটের ব্যথায় মাটিতে বসে পড়েছে। জমিদার বাবু, এই বিরিয়ানি খেয়ে আমাদের খুব পেটে ব্যথা হচ্ছে। আমরা বুঝতে পারিনি যে এই মাংস এমন, আমরা এমন খারাপ কাজের বিচার চাই। দেখলেন তো জমিদার বাবু, এই দুঃসময়ে গ্রামের দুঃখী মানুষদের ধারের টাকা শোধ করার চাপ দিতে তারা অসৎ কাজ শুরু করেছে। আমি আপনাকে বারবার না করেছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। সত্যি আমার কাজটা করা একদমই ঠিক হয়নি। এই অপরাধের শাস্তি হিসেবে গ্রামের সব লোককে রমেশ বিনা খরচে 2 দিন খাওয়াবে। জয় জমিদার বাবুর জয়। সেই সাথে সবার ধারের টাকা পরিশোধের সময় আমি 6 মাস পিছিয়ে দিলাম। সবাই মন দিয়ে কাজ করো, নিজেদের খারাপ অবস্থা কাটিয়ে ওঠো। রমেশের আর কিছুই করার রইল না, সে জমিদারের দেওয়া শাস্তি মাথা পেতে নিল। সবাই যে যার বাড়িতে চলে গেলে একটা লোক ছুটতে ছুটতে এলো। আরে এই তো আমার খাসি, আমি সারা মাঠে খোঁজ করেও পাচ্ছিলাম না। কে বলছেন এসব? এটা আপনার খাসি, তাহলে আমারটা কোথায়? তা আমি কি করে বলবো? আমার খাসি আমারে ফেরত দাও। কি হচ্ছে এইসব রাহুল দাদা? যা হচ্ছে একদম ঠিকই হচ্ছে। এই খাসিটা ওনারই। আমরা তোমার খারাপ কাজ ধরিয়ে দেওয়ার জন্য ওনার খাসি না বলে নিয়ে এসেছিলাম। আজ আমাদের বুদ্ধি একদম কাজে লেগেছে। তুমি নিজের মুখেই শব্দ স্বীকার করে নিয়েছো, আসলে মারা যাওয়া খাসিটা তোমারই। হাই হাই, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার একল অকল দুকুলি গেল। না পারলাম খাসিটাকে বিক্রি করতে, আর না পারলাম মাংস দিয়ে বিরিয়ানি বিক্রি করতে। জমিদার বাবু তার কথা মতো কাজ করলো। রমেশও আর কখনো এমন খারাপ কাজ করলো না। গ্রামের মানুষের সাথে মিলে মিশে সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। সকাল থেকে এক টানা বৃষ্টি পড়ে চলছে, চারদিকে নীরবতা। আমি অফিসের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছি। অনেক দিন হলো গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। বৃষ্টির মাঝে ছোট একটা খাবার হোটেল চোখে পড়ল। আসুন দাদারা, গরম গরম পাকোড়া লুচি নিয়ে যাও, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। লোকটির কাছে যেতেই আমি একটু অবাক হলাম। তার চোখ দুইটা রক্তের মতো লাল। লোকটি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কি দাদা, আপনাকে লুচি পাকোড়া ভাজা দেব নাকি? বৃষ্টির মাঝে এগুলো খেতে মজাই আলাদা। সারাদিন তেমন কিছু পেটে পড়েনি। তোমার লুচি পাকোড়া ভাজা খেতে কেমন দেখি? অনেকদিন হলো এই লুচি পাকোড়া খাইনি। এই নিন দাদা। তা আপনি থাকেন কোথায়? এই তো বলাই দাদার পরের বাড়িটাতে আমি থাকি। লোকটি আমার দিকে অবাক নয়নে তাকিয়ে বলল, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি নতুন, তাই বুঝি সেই বাড়ির ইতিহাস জানেন না? বাড়ির ইতিহাস জেনে আমি কি করব? একটা মাথা গোজার ঠাঁই পেয়েছি, এটাই অনেক। লোকটি আমার দিকে তাকিয়ে
খিলখিল করে হেসে উঠল। কি মশাই, আপনি এইভাবে হেসে উঠলেন কেন? দাদা, যে বাড়িতে থাকেন সেই বাড়ির মালিক নেপাল। সেই লোকটা হলো রক্তপিপাসু জানোয়ার, তার জন্য আজ আমার এই দশা। লোকটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি চিৎকার করে বলে উঠলাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নেপাল দাদার মতো মানুষ এই পৃথিবীতে কমই আছে। কথা আপনি ঠিকঠাকভাবে বলুন। কতদিন চিনেন নেপাল দাদাকে? তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে আপনার বিবেকে একটু বাঁধলো না? বিবেক? এটা কি নেপালের মতো নরপিশাচী ছিল? খুব তো দরদ দেখতেছি। তোমার নেপাল দাদাকে বলিও শ্যামলপুর লাল দিঘির পাড়ে যেতে। কেন? শ্যামলপুর লাল দিঘির পাড়ে কি আছে? এই ঘটনার পর বেশ কিছুদিন চলে গেছে। আমিও নিয়মিত অফিসে যাচ্ছি, সব কিছু স্বাভাবিক ছিল। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ। আমি তড়িঘড়ি দরজা খুলতে গেলাম। নেপাল দাদা, আপনি এত রাতে? কি ব্যাপার, কি হয়েছে? একসাথে এত প্রশ্ন, আমার কথা মন দিয়ে শোনো। নেপাল দাদার চোখ দুটো রক্তের মতো লাল, ঠিক যেন পাকোড়া বিক্রেতার হেলার মতো। চোখে মুখে কি ভয়ের ছাপ। কি হয়েছে নেপাল দাদা? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। কারা মারবে? কেন মারবে? সে আত্মা আবার জেগে উঠেছে, আমাকে বাঁচতে দেবে না। আমাকে তুই বাঁচা পরিতোষ, আমি বাঁচতে চাই। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। নেপাল দাদা চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ওই লাল দিঘির আত্মা আমাকে মেরে ফেলবে। নেপাল দাদার মুখে লাল দিঘির কথা শুনে আমার মনে পড়ে গেল সেই পাকোড়া ভাজার হেলার কথা। আমি কি শুনলাম? এই কথা তো হেলা বলেছিল, লাল দিঘির কথা। কি আছে এই লাল দিঘিতে? আমাকে জানতেই হবে কি এর রহস্য। কালকে আমাকে লাল দিঘির উদ্দেশ্যে রওনা দিতে হবে। পরের দিন আমি যথা সময়ে ঘর থেকে বের হয়ে গেলাম লাল দিঘির রহস্য উন্মোচন করতে। ঘর থেকে তো বেরিয়ে পড়লাম, জানি না কি আছে কপালে। লাল দিঘির রহস্য উন্মোচন না করা পর্যন্ত আমার মনে শান্তি নাই। কিন্তু কোথায় সেই লাল দিঘি? আমি যাবই বা কি করে? হাল ছেড়ে দিলে চলবে না। নেপাল দাদাকে যে করে হোক আমাকে বাঁচাতে হবে। বনের সরু পথ ধরে আমি হেঁটে চলেছি। মাঝে মাঝে পাখির ডাক কানে আসছে। চারদিকে নীরবতা জনমানবহীন। কিছু দূর যেতেই চোখে পড়ল একটা জীর্ণ শীর্ণ কুটির। এত গহীন বনে কুটির কোথা থেকে এলো? এদিকে সূর্য প্রায় অস্ত যাচ্ছে। যাই হোক, আজকের রাতটুকু এই কুটিরে আশ্রয় নেব। কাল ভোর হলে আবার যাত্রা শুরু করব। এই ভেবে আমি কুটিরের ভেতরে প্রবেশ করলাম। চারদিকে মাকড়সার জাল। কত দিন যে এই ঘরে মানুষ প্রবেশ করেনি। হঠাৎ আমার নজর পড়ল দুইটা ছবির ওপর। আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। কি? এই তো সেই লোক যার সাথে আমার কিছুদিন আগেই দেখা হয়েছিল, পাকোড়া লুচি বিক্রেতা হেলা। তার পাশে জল করতেছে নেপাল দাদার ছবিটা। কি রহস্য! এই দুজনের ছবি পাশাপাশি কেন? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। কিছুক্ষণ আমি ছবি দুইটার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকলাম। হঠাৎ একটা লোক আমার নাম ধরে ডেকে উঠল। কে বাবু আপনি? এত রাতে এই ঘরের ভেতরে কি করতেছেন? লোকটির দিকে তাকাতেই লোকটি খিলখিল করে হেসে উঠল। এইখান থেকে চলে যান, এই স্থান আপনার জন্য নিরাপদ না। আগে আমি লাল দিঘির রহস্য উন্মোচন করার জন্য যাত্রা করেছি। সেই রহস্য উন্মোচন না করা পর্যন্ত আমার শান্তি নেই। আমার জীবনের বিনিময়ে হলেও আমি সেই দিঘির রহস্য উন্মোচন করব। না, এই ভুল করবেন না বাবু। সেই দিঘিতে যে একবার গিয়েছে
সে আর কোনো দিনও ফিরে আসেনি। কিন্তু এই ছাড়া যে আমার কোনো পথ নেই, আমাকে যেতেই হবে সেই দিঘির পারে। আপনি কি জানেন সেই দিঘি এখান থেকে কত দূর? লোকটি কিছু না বলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর যেন হাওয়ায় মিলিয়ে গেল। ছোট্ট কুটিরের ভেতর আমার দম যেন বন্ধ হয়ে আসছে। আমি তড়িঘড়ি করে ঘর থেকে বের হলাম। বাহিরে বের হয়ে দেখি আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, তারাগুলো মিটমিট করে জ্বলতেছে। যে করে হোক আজ রাতের ভেতর আমাকে সেই লাল দিঘির পাড়ে পৌঁছাতে হবে। আমি আবার রাতের আধারে চাঁদের আলোতে বনের সরু পথ ধরে যাত্রা করলাম। কিছু দূর যেতেই আমার চোখে পড়ল কিছু লোক মিলে একটা মানুষকে নিয়ে যাচ্ছে। এত রাতে এরা কারা, কাকে নিয়ে যাচ্ছে? আমি তাদের পিছু পিছু যেতে শুরু করলাম। দেখলাম লোকগুলো শ্মশানের দিকে যাচ্ছে। দাদা, আপনারা কোথায় যাচ্ছেন? লোকটা কি করে মারা গেল? একটা লোক উচ্চ কণ্ঠে বলে উঠল, আরে কে মশাই আপনি? এত রাতে এই বনের ভেতরে কি করেন? দাদা, আমি লাল দিঘির সন্ধানে এখানে এসেছি। লাল দিঘিতে গিয়ে আপনি কি করবেন? সেইখানে তো কোনো মানুষ যায় না। এখন গল্প করার সময় নেই। লাশ নিয়ে বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। আপনি মশাই এইখান থেকে যান তো। লোকগুলো আমার কোনো কথার উত্তর দিল না। তারা লাশ দাহ করার জন্য চিতা সাজানো শুরু করলো। লাশের সারা শরীর সাদা কাপড়ে ঢাকা। একটা লোক আমার দিকে তাকিয়ে বলল, মশাই, আপনার কি মরণের ভয় নাই? এই অপরিচিত স্থানে থাকা আপনার ঠিক হবে না। আপনি এই স্থান ত্যাগ করে কোনো নিরাপদ স্থানে যান। কথাটা বলতে না বলতেই আকাশ অন্ধকার হয়ে এলো। দমকা হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলো। কি এই যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন কি হবে? কি আর হবে, আমাদের কোনো নিরাপদ স্থানে যেতে হবে। এই বৃষ্টির ভেতর তো লাশ দাহ করা যাবে না। তাহলে লাশটা কাঁধে তুলে নেব। আগে নিজের জীবন বাঁচাই, পরে লাশ। চলো পালাই এখান থেকে। তারা বৃষ্টির ভেতরে লাশ ফেলে ছুটতে শুরু করলো। দাদা, দাদা, কোথায় যাচ্ছেন লাশ ফেলে? এইভাবে যাবেন না। তারা কোনো উত্তর দিল না, যে যার মতো ছুটল। আমি লাশের সামনে একাই দাঁড়িয়ে রয়েছি। আমি ঠিক করলাম বৃষ্টি কমলে আমি নিজে লাশ দাহ করব। বৃষ্টিটা তো কমেছে, লোকগুলো কি ফিরে আসবে? হাতের ঘড়ির দিকে তাকালাম, প্রায় রাত 2টো বেজে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও লোকগুলো আর ফিরে এলো না। কোথায় ফেসে গেলাম, এখন কি করব? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। সেই লাশ আর কেউ না, সেটা নেপাল দাদা। নেপাল দাদার গলা চেপে ধরেছে সেই পাকোড়া লুচি বিক্রেতা হেলা। কি ভেবেছিলি আমার বোনকে হত্যা করে সুখে থাকবি? তোর কোনো দিন বিচার হবে না। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমার গলা ছেড়ে দে হেলা, তোর বোনকে হত্যা করেছি, আজ তোকে শেষ করব। আমার তুই কিচ্ছুই করতে পারবি না। আমি তাদের মারামারি বন্ধ করতে যেতেই তারা হাওয়ায় মিলিয়ে গেল। এই স্থান আমাকে এক্ষুনি ত্যাগ করতে হবে, না হলে যে আমার নির্ঘাত মৃত্যু। আমি পাগলের মতো ছুটতে শুরু করলাম। কোথায় যাচ্ছি কিছুই বুঝতেছি না। কিছু দূর যেতেই আমার চোখে পড়ল সেই লাল দিঘিটা। এই তো এই তো এই তো সেই লাল দিঘি। দিঘির পানিটা রক্তের মতো লাল। মনে হচ্ছে হাজার হাজার মানুষের রক্ত একসাথে করা হয়েছে। দিঘি থেকে ক্ষত বিক্ষত একটা মেয়ে উঠে এলো। কে 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 আপনি? আপনার সারা শরীরের এইরকম অবস্থা কেন? সে কিছু না, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, আমি এখন চলে যাব। কিসের প্রতিশোধ?
বাবা মা মারা যাওয়ার পর দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করে। আমার দাদা হেলা আমাকে খুব ভালোবাসতো, আমাকে খুশি রাখার জন্য সব কিছুই করত। দাদা আমার চোখের জল সহ্য করতে পারতো না। সম্পত্তির লোভে আমার কাকা আমার দাদা আর আমাকে হত্যা করে এই দিঘিতে ফেলে দেয়। আমার আর কোনো কিছু বুঝতে বাকি থাকলো না। মেয়েটা এই কথা বলে হাওয়ায় মিলিয়ে গেল। প্রচন্ড শীতের সকাল, চারিদিকে কুয়াশা পড়ছে। রাজু আর কুসুম কিছুতেই ঘুম থেকে উঠছে না। রাজু, কুসুম, শিগগির ঘুম থেকে ওঠ বলছি। সেই কখন সকাল হয়ে গেছে আর তোদের ওঠবার কোনো নাম গন্ধ নেই। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ বলছি। উঠছি উঠছি মা, আর একটু ঘুমোতে দাও না। দেখো বাইরে এখনো কুয়াশা পড়ছে। ডেকো না তো এখন, এখন আমাকে ঘুমোতে দাও। শীতের সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কার ভালো লাগে বলো তো? এখন না মা, আর একটু ঘুমাই। শীত শুরু হতে না হতেই তোদের নানান বাহানা শুরু হয়ে গেছে। ঠিক সময় মতন খাওয়া নেই, স্নান করা নেই। এমন করে চলতে থাকলে কি করে হবে বল দেখি? শীত যেই শুরু হয়েছে আর অমনি অমনি ওদের স্কুলে যাওয়ার নাম নেই। পড়াশোনা সব লাটে উঠেছে। আর মাস্টার মশাইকেও বলিহারি, উনি তো এসে একটু বাড়ি বাড়ি পড়িয়ে যেতে পারে নাকি? মাসের শেষে তো ঠিকই মাইনেটা দিতে হবে ওনাকে। যা বলেছ গিন্নি। এই রাজু, কুসুম, তাড়াতাড়ি ওঠ দেখি। তোদের মা যে গরম গরম খিচুড়ি রেঁধেছে। এই শীতের সকালে গরম গরম খিচুড়ি, আহা! কি খিচুড়ি? সত্যি মা, তুমি খিচুড়ি রেঁধেছ? ওঠ ওঠ দিদি, তাড়াতাড়ি ওঠ। আমি আর তুই মিলে আজ গরম গরম খিচুড়ি খাবো। কি মজা, কি মজা! আজ সকালে খিচুড়ি খাবো। তাহলে তো উঠতেই হবে, আর বিছানায় শুয়ে থাকা যাবে না। তোরা তাড়াতাড়ি আয় দেখি, আমি এক্ষুনি খিচুড়িটা বেড়ে রাখছি। ঠান্ডা হয়ে যাবে কিন্তু, শিগগির আয়। আসছে মা, আমরা এক্ষুনি আসছি। তোদের নিয়ে আর পারি না, আয় আয়। সূর্যের আলো উঠানের উপর এসে পড়েছে। তুলি, কুসুম আর রাজু মিলে রোদ পোহাচ্ছে। এ মিষ্টি রোদ, তাই না রে কুসুম? এই শীতের সকালে সূর্যের আলোয় রোদ পোহাতে ভারী মজা লাগে। ঠিক বলেছিস রে তুলি, সাথে আরামও লাগে। এই শীতের সকালগুলোতে আমরা প্রতিদিন তিনজন মিলে একসাথে রোদ পোহাবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে। তোরা যাই বলিস দিদি, শীতের দিনে আমার তো সবচেয়ে ভালো লাগে সকাল সকাল উঠে যে স্কুলে যেতে হয় না। স্নান নেই, পড়া নেই, শুধু খাওয়া আর ঘুম। হি হি হি। তার মানে তুই আজও স্নান করিসনি রাজু, তাই না রে? হচ্ছে তো, দাঁড়া। শীতের সকালে রোজ রোজ স্নান করতে হবে এ কথা কোথায় বলা আছে শুনি? আমি পারবো না রোজ রোজ সকালে উঠে নদীতে গিয়ে স্নান করতে। বাইরে যা ঠান্ডা পড়ে, উফ! তাই বলে তুই স্নান করবি না রাজু? আমি সবাইকে বলে দেব, দেখিস তুই যে 4 দিন ধরে স্নান করিস না। তুলি দিদি, এমনটা করো না কিন্তু। আমি বলে দিলাম, ভালো হবে না কিন্তু। বাদ দে তো তুলি ওর কথা। আজকে জানিস সকালবেলা আমরা গরম গরম খিচুড়ি খেয়েছিলাম। মা যে কি ভালো খিচুড়িটা বানায়, তোকে কি বলবো।
তাই বুঝি কাকিমা সকালে খিচুড়ি রেঁধেছিল, আমারও খিচুড়ি খেতে ইচ্ছা করছে। এমন সময় পেছন থেকে তুলির মা ডেকে উঠল। তুলি, ও তুলি, শিগগির ঘরে আয় তো মা। কি রে, তোরা তিনজন এখনো বসে রোদ পোহাচ্ছিস? পড়াশোনা নেই নাকি? সারাদিন শুধু গল্প আর গল্প। কি রে তুলি, আয় ঘরে আয়। না না মা, আমি আরেকটু থাকি না মা, আরেকটু। আমি আসছি, তুমি যাও। এভাবে সারাদিন খেলা আর গল্প করলে কি দিন চলবে নাকি? এই, এখনই উঠে আয় বলছি। তুই উঠবি নাকি আমি লাঠিটা আনবো? কোনটা? যা রে তুলি, যা, কাকিমা যে তোকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, চলো মা চলো। তুলি আর ললিতা চলে গেল। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, এদিকে একবার দেখুন দেখি। আগে চাচা বলুন, তা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তা আপনার দিনকাল কেমন যাচ্ছে শুনে? আমার আর দিনকাল, যেই মাত্র শীতটা শুরু হলো আর অমনি গ্রামের একটা ছেলে মেয়েও স্কুলে যাওয়ার কোনো নাম গন্ধ নেই। এদেরকে নিয়ে কি যে করব চাচা। তার বলতে, এই কুয়াশার মধ্যে ঘুম থেকেই তো তুলতে পারি না, আবার স্কুলে যাবে। আমি তো রাজুকে নিয়ে পড়েছি আরেক বিপদে মাস্টার মশাই। কি বিপদ দাদা? রাজুর আবার কি হলো? আরে আর বলবেন না, শীত আসার পর থেকে ও যে একদিনও সকালে স্নান করছে না। সারাদিন শুধু কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা। ওকে কিছুতেই নদীতে স্নান করাতে নিয়ে আসতে পারছি না। তাহলে এ ব্যাপার। আমার তুলিটাও তো মাস্টার মশাই, একদিন স্নান করে তো দুদিন খবর নেই। কি যে করি এদের নিয়ে। তা আমার কাছে কিন্তু একটা উপায় আছে ওদেরকে রোজ রোজ স্নান করানোর। বলবো নাকি আপনাদের? কি উপায় বলুন, তাড়াতাড়ি বলুন। ওদের সবাইকে নিয়ে একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? শীতের সকালে স্নানের প্রতিযোগিতা। ওদের স্নানটাও হয়ে গেল আর ওরা একটু মজাও করতে পারলো। বাহ, খুব ভালো বলেছেন তো মাস্টার মশাই। এই প্রতিযোগিতায় ওদের জন্য আমরা একটা উপহারও রাখবো না হয়, যাতে ওরা স্নান করার আগ্রহটা খুঁজে পায়। ঠিক বলেছিস তুই নরেশ। এতে ওরা কিছু শিখতেও পারবে আর আনন্দও পাবে। আপনি একটা দিন তারিখ ঠিক করুন মাস্টার মশাই। এরপর না হয় আমাদের গ্রামের নদীটাতেই আমরা শীতের সকালে স্নানের প্রতিযোগিতা সেরে নেব। একদম একদম। তাহলে আমি একটা দিন তারিখ ঠিক করে সকলকে জানিয়ে দেব, কেমন? আপনারাও যে যার বাড়িতে গিয়ে বাচ্চা কাচ্চাগুলোকে জানিয়ে দিয়েন, ওরাও প্রস্তুতি নিক। ঠিক আছে ঠিক আছে, আমরা ওদের জানিয়ে দেব ক্ষণে। ও নিয়ে আপনি ভাববেন না। ঠিক আছে চাচা, তবে আজ আমি চললুম, আমার আবার ওদিকে একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা মাস্টার মশাই, আপনি তবে যান। ঠিক আছে, এলাম তবে। এরপর মাস্টার মশাই চলে গেল। হ্যাঁ রে দিদি ভাই, তোদের জন্য একটা বড় খুশির খবর আছে, শুনবে নাকি? কি খুশির খবর গো দাদু ভাই, তাড়াতাড়ি বলো না। মাস্টার মশাই আছেন না, উনি তোমাদের সবার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করবেন। কি প্রতিযোগিতা দাদু ভাই? বলছি বলছি, স্নানের প্রতিযোগিতা।
শীতের সকালে স্নানের প্রতিযোগিতা। কে বলছেন কি আপনি বাবা? স্নানের আবার কোনো প্রতিযোগিতা হয় নাকি? শীতের দিনে তোমরা বাচ্চারা তো কেউ স্নান করতে চাও না সহজে, তাই মাস্টার মশাই ঠিক করেছে একদিন সকালবেলা নদীর জলে তোমাদের স্নানের প্রতিযোগিতা করাবেন। শুধু তাই নয়, যে জিতবে তাকে উপহারও দেওয়া হবে। উপহার? আমি খেলবো, আমি খেলবো। আমি সবার আগে স্নান করে জিতে যাব, এরপর মাস্টার মশাইয়ের কাছ থেকে উপহার নেব। যে সবার আগে স্নান করে উঠবে তাকেই পুরস্কার দেওয়া হবে, বুঝলে? সে না হয় বুঝলাম বাবা, তাই বলে শীতের সকালে স্নানের প্রতিযোগিতা? আপনারাও পারেন বটে। তোকে কিন্তু জিততেই হবে তুলি, হেরে গেলে কিন্তু একদম চলবে না। কুসুম আর রাজুকে তোর হারাতেই হবে, সে যে করেই হোক। ও নিয়ে তুমি ভেবো না তো মা, রাজুকে তো আমি হারিয়েই দেব, কিন্তু কুসুম? কোনো কিন্তু নেই, তোকে কুসুমকে হারিয়ে ওই স্নানের প্রতিযোগিতায় জিততে হবে, সে যে করেই হোক। কি বলছ কি তুমি বৌমা? বাচ্চারা মজা করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এখানে কে জিতবে কে হারবে ও তো দেখার বিষয় না। এগুলো ওদের মাঝে এনো না। আপনি জানেন না বাবা, ওই দুটো হারে বজ্জাত তুলির পেছনে সব সময় লেগে থাকে। আমি কি আর শুধু শুধু বলেছি? বুঝেই বলেছি, বুঝলি তো তুলি নাকি? হ্যাঁ মা, বুঝেছি। তুমি দেখে নিও, আমি ওদের দুজনকে হারিয়ে ঠিকই এই প্রতিযোগিতায় জিতে আসবো। এই তো, এই না হলে আমার মেয়ে। পরের দিন মাস্টার মশাই রাজুদের ঘরে এসেছে। রাজু, ও রাজু, ঘরে আছো নাকি? কি কি এসেছেন? ও মা, মাস্টার মশাই আপনি? আসুন আসুন, ভেতরে আসুন। তা রাজু, পড়াশোনা কেমন হচ্ছে? দিনকাল কেমন যাচ্ছে তোমার? কতদিন ধরে স্কুলে যাও না, পড়াশোনা যে খেয়ে বসে আছো তা তো আমি ভালো করেই বুঝতে পারছি। আগে মাস্টার মশাই, ইয়ে মানে থাক থাক, আর ইয়ে মানে করতে হবে না। আমি এসেছি একটা খবর দিতে তোমাদের। কি খবর মাস্টার মশাই? শুনেছি গ্রামের বাচ্চা কাচ্চারা তোমরা সবাই নাকি শীতের সকালে স্নান করো না, মায়েরা নাকি ছোটাছুটি করে তোমাদের পেছনে। তাই আমি ভেবেছি গ্রামের বাচ্চাদের নিয়ে একটা প্রতিযোগিতা করব, স্নানের প্রতিযোগিতা। শীতের সকালে স্নানের প্রতিযোগিতা হবে। কি বলছেন কি মাস্টার মশাই? না না, আমি নেই, আমি খেলবো না। রাজু তো আগেই ভয়ে কুপোকাত, ও আর কি করে স্নানের প্রতিযোগিতা করবে? না না, তা বললে তো হবে না, তোমাদের খেলতেই হবে রাজু। যে এই প্রতিযোগিতায় জিতবে তার জন্য আমি উপহারও রেখেছি, খুব দামি উপহার। যে আগে ভালো মতন স্নান করে উঠবে তাকেই সেই উপহার দেওয়া হবে, বুঝলে? আমি বুঝেছি মাস্টার মশাই, আমি খেলবো, আর এই উপহারও আমি পাবো। আপনি দেখে নেবেন। আমাকেও খেলতে হবে? অবশ্যই খেলতে হবে, কোনো ছাড় নেই কিন্তু রাজু, এই আমি বলে দিলাম। কাল সকালবেলা তোমরা সবাই মিলে নদীর পাড়ে চলে আসবে, নদীর পাড়েই শুরু হবে তোমাদের প্রতিযোগিতা। ঠিক আছে মাস্টার মশাই, আমরা চলে আসবো। আমি খেলবো তাহলে, আমি জিতবো এই প্রতিযোগিতায়, আর আপনার থেকে উপহারও নেব।
বেশ বেশ, এই তো চাই। তা আজ আমি চললাম কেমন? কাল সকাল সকাল কিন্তু মনে করে এসে পড়ো, দেখো আবার ভুলে যেও না। না না মাস্টার মশাই, ও নিয়ে আপনি ভাববেন না, আমরা ঠিক সময় এসে পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি যাই তবে। ঠিক আছে মাস্টার মশাই। পরের দিন সকালবেলা নদীর পাড়ে সবাই উপস্থিত হয়েছে। ললিতা তুলির কানে ফিসফিস করে কথা বলছে। বুঝলি তুলি, তোকে কিন্তু যে করেই হোক জিততে হবে। আমি তোকে যা বলছি মন দিয়ে শোন। রাজু তো সাঁতার পারে না, তোকে শুধু কুসুমকেই হারাতে হবে। হ্যাঁ মা, আমি বুঝেছি। তোরা তিনজন যখন একসাথে স্নান করবি, তুই ইচ্ছা করে ঢেউটা রাজুর দিকে দিয়ে দিবি। রাজু যেন আর একটু দূরে চলে যায়, আর অমনি কুসুম যাবে রাজুকে বাঁচাতে। আর এই ফাঁকে দ্রুত স্নান করে চলে আসবি, আর তুই জিতে যাবি, বুঝলি? ঠিক আছে মা, তুমি যা বলেছ আমি তাই করব, আমার সব মনে আছে। ঠিক আছে ঠিক আছে, এবার শোন গিয়ে মাস্টার মশাই কি বলে। তাহলে এতক্ষণে আপনারা সবাই এখানে চলে এসেছেন। আজ সকালে এই নদীর পাড়ে একটা প্রতিযোগিতা হবে, সকালবেলা স্নানের প্রতিযোগিতা। এই শীতের সকালে এই নদীর পানিতে যে আগে স্নান করে উঠে আসতে পারবে, তাকেই আমরা জয়ী ঘোষণা করব। সে আজকে আমাদের হাত থেকে উপহার পাবে। বুঝেছি বুঝেছি মাস্টার মশাই, তোমরা সবাই বুঝেছো তো নাকি? বুঝেছি বুঝেছি। ঠিক আছে, আর দেরি করো না, সবাই তাড়াতাড়ি স্নান করতে নেমে পড়ো দেখি। আমরা পাড়ে দাঁড়িয়ে থেকে দেখব কে আগে স্নান করে উপরে উঠতে পারে। ঠিক আছে মাস্টার মশাই, চল চল তুলি, রাজু চল। হ্যাঁ আয় আয়। এরপর তুলি, রাজু আর কুসুম তিনজন একসাথে মিলে নদীর পানিতে স্নান করতে নামলো। আহ, কি ঠান্ডা, কি ঠান্ডা রে বাবা। এত সকাল সকাল নদীর জল যে কি ঠান্ডা থাকে। এই জলের মধ্যে আমরা স্নান করতে এসেছি। এই রাজু, বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি স্নানটা কর দেখি, তাড়াতাড়ি উপরে উঠতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি স্নান কর। ও কি ঠান্ডা, কি ঠান্ডা, মরে গেলাম গো, এই ঠান্ডায় যে জমে গেলাম। এমন সময় তুলি হাত দিয়ে নেড়ে নদীর স্রোতগুলো রাজুর দিকে ঠেলে দিচ্ছে, যেন স্রোতের সাথে রাজু একটু দূরে চলে যায়। আর রাজুও স্রোতের সাথে সাথে হালকা করে ভেসে যাচ্ছে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। দিদি, ও দিদি, আমাকে ধর, আমি যে ভেসে যাচ্ছি। দিদি বাঁচাও। রাজু, রাজু আমি আসছি, আসছি। এই তো এই তো, কিচ্ছু হবে না, দেখে নিস, তোর কিচ্ছু হবে না। তোর কোথাও লাগেনি তো ভাই? না না দিদি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমার স্নান শেষ, আমি স্নান শেষ করে সবার আগে নদীর পাড়ে উঠে এসেছি। আজকের এই প্রতিযোগিতায় আমি জয়ী হয়েছি, আমি পাবো সব উপহার। দূর থেকে দাদু ভাই, মাস্টার মশাই আর নরেশ এগিয়ে আসে। কুসুম রাজুকে ধরে নিয়ে আস্তে আস্তে ওপরে উঠে আসে। তোর কিছু হয়নি তো রে বাবা? তুই ঠিক আছিস তো? আর একটু হলেই তো সর্বনাশ হয়ে যেত। না বাবা, আমি ঠিক আছি। দিদি আমাকে বাঁচিয়ে এনেছে। আজ দিদি না থাকলে আমার যে কি হতো। ও কথা বলে না ভাই, তোর বিপদে আমি এগিয়ে না গেলে কে যাবে বল শুনি? হাচ্ছা, হাচ্ছা। তুলি দিদি, তুমি তো আজকে জিতে গেলে।
আজকের প্রতিযোগিতায় তুলি দিদি জয়ী হয়েছে। কি মজা, কি মজা, হি হি। জানিস তোলে, রাজুর তো অনেক জ্বর হয়েছে। ও নাকি বিছানা থেকে উঠতেই পারছে না। কি বলছো কি তুমি দাদু ভাই? আজ সকালে ও নদীতে স্নান করেছে, তাই বুঝি এমন হলো? হ্যাঁ, তুই দেখলি না, স্রোত ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। স্রোতের পানি ওর মুখে নাকে ঢুকেছে, তাই তো ওর ভীষণ জ্বর উঠেছে। তুলি নিচের দিকে মুখ কালো করে তাকিয়ে থাকে। একটু ভেবে সে বলে, কি বলছো কি দাদু ভাই? ওই স্রোতের কারণে রাজুর এমন হলো? হ্যাঁ রে, দেখলে মা, তোমার জন্য রাজুর আজ কি হয়েছে? আমি এ কি করলাম? তোমার কথা শুনে ইচ্ছে করে রাজুকে ওই স্রোতের মধ্যে ঢেলে দিলাম। আর যদি রাজুর কিছু হয়ে যায় তবে? কি বলছিস কি তুই দিদি ভাই? বৌমার কথা শুনে তুই ইচ্ছে করে রাজুকে স্রোতের মধ্যে ভাসিয়ে দিচ্ছিলি? ছি 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 বৌমা, ছি। এই একটা ছোট্ট মেয়েকে জেতাবে বলে তুমি এমন কাজটা করতে দুবার ভাবলে না? রাজু তো তুলিরই সমবয়সী, ওর যদি আজ কিছু হয়ে যেত। ললিতা মাথা নিচু করে কিছুক্ষণ ভাবে, তারপর বলে, আমি ভুল করেছি বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি ভুল করেছি রে তুলি, তোকে এ কথা বলা আমার একদম উচিত হয়নি। চলো তোমরা দুজন এখনই আমার সাথে রাজুদের বাড়িতে চলো। রাজুর সামনে সব সত্যি স্বীকার করবে আর ওদের কাছে ক্ষমা চাইবে। ওরা যদি তোমাকে ক্ষমা করে তবেই তুমি ক্ষমা পাবে বৌমা, নয়তো আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই, এই আমি বলে দিলাম। রাজুর ঘরে রাজু বিছানায় শুয়ে আছে, পাশে কমলা আর কুসুম বসে আছে। এমন সময় ললিতা, তুলি আর দাদু ভাই ঘরে প্রবেশ করে। কি হয়ে গেল আমার ছেলেটার? একটু নদীতে স্নান করতে গিয়ে জ্বর বাঁধিয়ে বসলি। সবই আমার কপাল গো, সবই আমার কপাল। দিদি, ও দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও দিদি, সব দোষ আমার। আমার জন্যই রাজুর আজকে এই অবস্থা। কি হয়েছে কাকিমা? তুমি এভাবে আমাদের কাছে ক্ষমা চাইছো কেন? আর তুমি কি অন্যায় করেছো? রাজুর এই অবস্থা তোমার জন্য কেন হতে যাবে? আমি যে তুলিকে বলেছিলাম রাজুর দিকে যেন স্রোত ঠেলে দেয়, রাজু যাতে স্রোতে ভেসে যায়, আর কুসুম ওকে বাঁচাতে গেলে এই ফাঁকে তুলি স্নান করে ওপরে উঠে আসতে পারবে। প্রতিযোগিতায় যাতে তুলি জিততে পারে, সেই কারণেই এই বুদ্ধিটা আমি খাটিয়েছিলাম। তোমরা আমাকে ক্ষমা করে দাও, এমন কাজ আমি আর কোনো দিনও করব না। একবার আমায় ক্ষমা করে দাও গো দিদি। কি বলছো কি তুমি কাকিমা? একটা প্রতিযোগিতার জন্য তুমি এমন একটা কাজ করতে দুবার ভাবলে না? আর তুলি তুই, ছি! আমাকে তুই ক্ষমা করে দে রে কুসুম, আমি বুঝতে পারিনি আমার জন্যই রাজুর আজ এই অবস্থা। তুই আমাকে ক্ষমা করে দে। ওদের কিছু বলো না মা, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। আমি বুঝতে পেরেছিলাম তুলি দিদি ইচ্ছে করেই ঢেউগুলো আমার দিকে দিচ্ছে। তুলি দিদি আর কাকিমা যে নিজের ভুল বুঝতে পেরেছে, এই তো অনেক। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবা, এরপর তোরা তিনজন মিলে আবার খেলিস।
রোদ পোহাস আর নদীতে গিয়ে সকালে স্নান করিস, কেমন? আমি কিচ্ছুটি বলবো না। আজ থেকে তোরা যা বলবি তাই হবে। আমাকেও তুই ক্ষমা করে দে রাজু, আমি আর কোনোদিন তোর সাথে এমন কাজ করব না। দুধ তুলি দিদি, তুমি যে কি বলো না, আমি তোমাকে কবে ক্ষমা করে দিয়েছি। আমার তোমার ওপর কোনো রাগ নেই। আমি সুস্থ হয়ে নি, এরপর আমরা তিনজন মিলে কিন্তু তোমাদের উঠোনে অনেকক্ষণ রোদ পোহাবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। পাগল ছেলে।